সেখানে পার্সোনাল রুম পাওয়া যাবে। কথাটা শুনে কেঁপে উঠেছিলাম আমি। বুঝে গিয়েছিলাম ওর মন মতলব খারাপ। ছাতা নিয়ে চলে যেতে চাইলে আমার হাত ধরে ফেলে সে। বাধ্য হয়ে ছাতা রেখেই চলে গিয়েছিলাম আমি, কিন্তু ও আমার পিছু ছাড়েনি। পরদিনই আমাকে তুলে নিয়ে গিয়েছিল। তখন ওদের থাকার জায়গাটা ততটা ভালো ছিল না। তেয়ার মেলোর আলাদা আলাদা রুম থাকলেও সোহম, অনি ও লোহান এক রুমে থাকতো। আমি যাওয়ার 3 বছরের মাথায় তেহু নিজের টিকে গ্রুপ প্রতিষ্ঠা করে, যা আজ মেক্সিকার ইন্ডাস্ট্রিজ নাম্বার 1 গ্রুপ। তারপর থেকেই তেউর উন্নতি আর উন্নতি। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছি ফুল। তুমি রিদম স্যারকে স্কিপ করলে কেন? তারা চারজন এক রুমে ছিল। ভ্যাবা চাকা খেয়ে গেল অনিলা। ঠোঁটের কোণে হাসি টেনে বলল, রিদম তো 3.5 বছর ধরে আমাদের সাথে আছে। তারা কি ছিল না আমাদের সাথে? থাকলেও এক বাড়িতে ছিল না। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো অনিল আপু? হ্যাঁ, বলো। অনি স্যারের চরিত্র ভালো ছিল না, তাই না? উক্ত প্রশ্নে অনিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সরি আপু, এমন একটা প্রশ্ন করে তোমায় বিভ্রান্ত করার জন্য। জোরপূর্বক হাসল অনিলা। আরে না, বিভ্রান্ত হবার কি আছে? আমি তোমাকে নিজের বন্ধু ভেবেছি। মেলোর সাথে 3 বছর এক রুমে থাকার পরেও আমাদের বন্ডিং ততটা জমেনি। মেলোর ব্যাপারে কিছুই জানি না আমি। আসলে ওর কালচার আমার সঙ্গে ঠিক মেলে না। আমি এমনিতেই খোলামেলা, লাউডলি এক্সপ্রেস করি। আর ও সব কিছু থেকেই দূরত্ব মেনটেন করে চলে। খাবার থেকে লাইফস্টাইল পর্যন্ত সব কিছুতেই আমাদের কন্ট্রাস্ট নরজেল কিনা। মেলো ম্যাম নরওয়ের? বিস্ময়ে হা হয়ে গেল ফুল। হ্যাঁ, তুমি জানো না? ডানে বায়ে মাথা নাড়ে ফুল। নরওয়ে আমার ড্রিম কান্ট্রি। ওহ, তাহলে সামনের বছর তোমার ড্রিম পূরণ হতে চলেছে। কথাটার মানে বুঝল না ফুল। কিভাবে? এখানে আমরা এসেছি ছুটি কাটাতে। যেহেতু অনি, সোহম আর তে বাংলাদেশি, সেহেতু 1 বছরের মতো আমরা এখানে থাকবো। যদিও এতদিন থাকার প্ল্যান ছিল না। হয়েছে কি, আমরা একটা প্রজেক্ট শুরু করেছি। এখানে এসে সেটা করতেই এক্সট্রা টাইম লাগছে। 2 বছর লাগে। তো ছুটি কাটাতে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম রিদমের দেশে। সামনের বছর শেষের দিকে নরওয়ে যাব, মেলোর দেশে। এছাড়াও অল্প কয়েকদিনের জন্য বিজনেসের কাজেও অনেক জায়গাতে যেতে হবে আমাদের। ও, বুঝলাম। বিড়বিড় করে কথাটা বলে সফট ড্রিঙ্কস খেতে লাগলো ফুল। অনেক ব্যাপারে জিজ্ঞেস করছিলে। থাক আপু, আমি হয়তো একটু বেশি ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞেস করে ফেলেছি। আমি তোমাকে বলতে চাই ফুল, আমার মনে হয় আমার খুব ভালো বন্ধু হতে পারবো। কারণ তোমার আমার পরিস্থিতি খানিকটা সিমিলার। তোমাকেও যেমন তে জোরপূর্বক বিয়ে করে আটকে রেখেছে, আমার সাথেও তেমন কিছুই ঘটেছিল। হয়তো আরও বিধ্বস্ত ছিল আমার গল্পটা। কি হয়েছিল আপু তোমার সাথে? তোমার অনিসার আমাকে বন্দি করে রাখলেও আমার সাথে খারাপ কিছু করেনি। শুধু অবসর সময় আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতো। আমিও তার প্রতি ধীরে ধীরে দুর্বল হচ্ছিলাম। সে একদিন আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি বলেছিলাম রাতে জবাব দেব। সেদিন রাতেই ওর ডার্ক সাইডে আমার সামনে আসে। ডার্ক সাইড? হ্যাঁ, ও আসলে প্লে বয় ছিল। মেয়েদের সাথে রাত কাটাতো, আর কারোর সাথে দ্বিতীয়বার জড়াতো না। মানে ও একজন ওয়ান নাইট স্ট্যান্ডার্ড ছিল। ও মেয়েদের ছুতো, কিন্তু কাউকে হৃদয়ে জায়গা দিত না। ফুলের শরীর শিউরে উঠল। এত বড় সত্যিটা জানার পর কি করেছিলে তুমি? রুম জুড়ে নীরবতা নেমে এলো। কিয়ৎক্ষণ চুপ থেকে অনিলা বলল, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। সেদিনই ও জোরপূর্বক বিয়ে করেছিল আমাকে। কয় বছর হয়েছে তোমাদের বিয়ে? প্রায় 3 বছর। অনি স্যার এখনো তেমনই আছেন? ফুলের কণ্ঠ কম্পন পরিলক্ষিত হলো। জানি না, 2 বছর হতে চললো, আসে না আমার কাছে। এলেও সাবধানে কথাবার্তা বলে চলে যায়। প্রথম 1 বছর অনেক অত্যাচার করেছে। আমিও জেদ করতাম, প্রতিবাদ করতাম, কিন্তু এক সময়ের পর চুপ হয়ে যায়। আর আমার চুপ থাকাটাই ওর কাছে অসহ্য হয়ে ওঠে। নিজে থেকেই রুম আলাদা করে দেয়। বলেছে আর কখনো জোর করবে না। তবুও আমার মনে হয় না ও ভালো হয়ে গিয়েছে। হাসালে ফুল। জানো আপু, আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষ ভালো না খারাপ বিচার করতে পারি না। কারণ নিজের জায়গায় বসে আরেকজনের অনুভূতি পরিস্থিতি বোঝার ক্ষমতা নেই আমাদের। চমকে তাকায় অনিলা। ফুল আবারও বলে, তুমি কখনো অনি স্যারের অনুভূতি পরিস্থিতি বোঝার চেষ্টা করেছো? কখনো প্রশ্ন করেছো তোমার মনটা আজকে কেমন আছে? তাচ্ছিল্যপূর্ণ হাসে অনিলা। আমার ভালো দেখে কেড়ে নিয়েছে সে, তাকে আমি জিজ্ঞেস করব তার মন কেমন আছে? হাসালে ফুল। মাঝে মধ্যে আমি তোমাকে হিংসে করি। থামলো অনিলা। ভ্রুকুচকে তাকায় ফুল। অনিলা পুনরায় বলে,
তোমার সাহস দেখে হিংসা হয় আমার। জালসার থেকে বাঁচার জন্য তুমি যেই সাহসিকতার পরিচয় দিয়েছো, আমি যদি পারতাম নিজেকে শেষ করে দিতে, তাহলে এত কষ্ট, পীড়া, যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হতো না। ফিক করে হেসে দিল ফুল। অনিলা অবশ্য বুঝলো ফুল ঠাট্টা করেই হেসেছে। তুমি স্বামীর স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর জন্য আত্মহত্যা করতে না পেরে আফসোস করছো? হেসো না ফুল, তুমি পুরোপুরি বুঝবে না আমার কষ্ট। তোমার স্বামী আর যাই হোক ফাঁকাই নয়। মুহূর্তেই ফুলের মুখটা চুপসে গেল। সে ফাঁকার না হলেও বউকে বিলিয়ে দিতেও দুবার ভাববে না। বউকে প্রোটেক্ট করতে জানে না সে। অবশ্য তার মতো পাথর মানবের থেকে এইসব আশা করাটাও বাড়াবাড়ি। তুমি তো একে ঘৃণা করো, তাই না ফুল? সেটাই স্বাভাবিক নয় কি? তাহলে তুমি কি তোমার আবেশ ভাইকে ভালোবাসো? থমকে গেল ফুল। অনিলা বলল, মিলু তখন আবেশ ভাইকে নিয়ে ব্ল্যাকমেল করায় তুমি তেকে মলম লাগাতে রাজি হয়ে গিয়েছিলে। তুমি কি ভালোবাসো আবেশ ভাইকে? উদ্যানকে ঘৃণা করে সেটা বলে দিতে পারলেও আবেশকে ভালোবাসে সেই কথাটা কিছুতেই ফুলের মুখ দিয়ে বের হচ্ছে না। আসলে অনিলা তাকে বন্ধু ভেবে এত কথা বলেছে, সেখানে ফুল কিভাবে পরপর মিথ্যা কথা বলে দেবে? ফুলকে নীরব থাকতে দেখে গোপনে শ্বাস ফেলে অনিলা। ঠিক আছে, তুমি বলতে না চাইলে সমস্যা নেই। আরে না না আপু, তেমন কিছু না। আমি যা বলবো তুমি কি তাই বিশ্বাস করে নেবে? ফুলের হাতের উপর বিশ্বাসপ্রবণ হাত রাখে অনিলা। হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বাস করবো তোমার কথা। শুকনো ঢোক গিলল ফুল। যেখানে অনিলা তার মুখের কথা বিশ্বাস করে নেবে, সেখানে ফুল অন্তত এই বিষয়ে তাকে মিথ্যে বলতে পারবে না। আমি ভালোবাসি না আবেশ ভাইকে। কথাটা শুনেই মুচকি হাসে অনিলা। তাহলে তখন মেলোর ব্ল্যাকমেলে প্রভাবিত হলে কেন? অবিশ্বাসী দৃষ্টিতে তাকায় ফুল। আবেশ ভাইকে ভালোবাসি না প্রেমিক হিসেবে, তাই বলে ওর চিকিৎসা বন্ধ করে দেবে তাতেও আমি প্রভাবিত হব না? যে ছেলেটা আমাকে ভালোবেসে আমার জন্য মার খেয়ে হসপিটালে বেডে শুয়ে আছে, তার বিষয়ে প্রভাবিত হব না আমি? হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। আবেশ ভাই বলে যেহেতু ডাকো সেহেতু সম্পর্ক আছে কোথাও না কোথাও, কি তাই তো? মাথা নিচু করে নেয় ফুল। ছোটবেলা থেকে আবেশ ভাইকে নিজের কাজিন, বেস্ট ফ্রেন্ড, বড় ভাই মনে করে এসেছি। দুনিয়ার সামনে আমাদের সম্পর্কের নাম ছিল কাজিন, মামাতো ফুপাতো ভাই বোন, কিন্তু এতগুলো বছর পর জানতে পারলাম সে মামার সৎ ছেলে। খানজাদা বংশের কেউ নয় সে। এই কথা জানার পরেও টান কাজ করছে। বিস্মিত চোখে তাকায় ফুল। তোমাদের কাছে প্রেম, ভালোবাসা আর রক্তের সম্পর্ক ছাড়া অন্য কারোর জন্য টান থাকাটা কি অন্যায় আপু? বেস্ট ফ্রেন্ডের সাথেও কিন্তু রক্তের সম্পর্ক থাকে না, তবুও তাদের জন্য আমরা টান অনুভব করি, মায়া কাজ করে। আমারও আবেশ ভাইয়ের প্রতি মায়া কাজ করে। ছোটবেলা থেকেই মায়ের কাছেও আবদার করার সাহস পাইনি আমি, সব সময় বলেছে। আমার সব আবদার পূরণ করেছে আবেশ ভাই। যে মানুষটা আমার কথা চিন্তা করে, আমাকে নিয়ে ভাবে, আমার চোখের জল সহ্য করতে পারে না, সেই মানুষটার প্রতি মায়া জন্মানোটা কি অন্যায় আপু? অন্যায় নয় ফুল, কিন্তু সে তো তোমাকে ভালোবাসে, তাই না? সে ভালোবাসার সুযোগ নেওয়াটা অন্যায় হবে। তোমার উচিত নিজের অনুভূতিগুলো ব্যক্ত করা, তাকে সরাসরি বলে দেওয়া তুমি প্রেমিক হিসাবে ভালোবাসো না তাকে। আমি জানতাম না যে সে আমাকে ভালোবাসে। আমার কখনোই তেমন কিছু মনে হয়নি। আমাদের মাঝেকার সম্পর্কটা তেমন ছিল না কখনো। ওর অনুভূতি সম্পর্কে জানার পর যেই 7টা মাস আমি ওর সাথে ছিলাম, সেই মাসগুলোতে আমি বিমূঢ়, হেল্পলেস, অসহায় ছিলাম। একদিন ও ভেঙে পড়েছিল, আমি ওকে সামলানোর জন্য কথায় কথায় বলে ফেলেছিলাম দানবটাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে নেব। সেই সময় মানসিকভাবে অসুস্থ ছিলাম আমিও। এর বাইরে আমি কোনো প্রতিশ্রুতি দেইনি ওকে। আর সত্যি বলতে আমি এখনো মানসিকভাবে সুস্থ নই। আমাকে মানসিক রোগী বানিয়ে ফেলেছে তোমাদেরতে। আমি যে কি যন্ত্রণায় আছি তা কাউকে বোঝাতে পারবো না আমি। সাহসী আর কোথায় হলাম? আমার মতো মেয়েদের তো মরে যাওয়া উচিত। হঠাৎ করে ফুলের দম বন্ধ লাগতে শুরু করলো। বসা থেকে উঠে দাঁড়ায় ফুল। আমি এখন যাই আপু, পরে কথা বলবো তোমার সাথে। মাথা নেড়ে সম্মতি জানায় অনিলা। পরপরই ফুল দ্রুত পায়ে রুম ত্যাগ করে। ফুলের চাওয়ার দিকে তাকিয়ে থেকে অনিলাও বেরিয়ে গেল রুম থেকে। সানরুমে বসেছিল অনিল, লুহান, রিদম ও সোহম। দরজা ঠেলে ভেতরে ঢুকে অনিলা রুক্ষ গলায় বলে, আবেশের প্রতি ফুলের কোনো প্রকার ফিলিংস নেই, তাই আবেশের ক্ষতি করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো সবাই।
তোমাদের তেকে রেখে ফুল আর যাবে না আর আবেশের সাথে। ডাউটফুল বললো আর তুমি বিশ্বাস করে নিলে? সোহমের কথায় তেতে উঠে অনিলা। তোমাদের সবার এত ট্রাস্ট ইস্যু আছে কেন? মেয়েদেরকে কি আবারও নিজেদের পেটে ছুরি চালিয়ে দিয়ে প্রমাণ দিতে হবে? অনিলার মেজাজে বোকা বনে গেল সবাই। পরিস্থিতি বেগতিক দেখে অনি বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছ কেন? বিশ্বাস করে নিয়েছি আমরা। রাত 11টা। অ্যাটেন্ডেন্ট রুমে শুয়ে আছে মেহেক আর ওর মা মমতা বেগম। একটানা হসপিটালে থেকে অসুস্থ হয়ে গিয়েছিলেন মাহবুবা সুলতানা। মমতা বেগম আবেশকে দেখতে এসেছেন, মাহিও এসেছিল। মাহবুবা সুলতানা আর রেহানা বেগমের সাথে খানজাদা নিবাসে ফিরে গিয়েছে। গত 2-3 দিন যাবৎ জিরিয়ে জিরিয়ে বৃষ্টি হচ্ছে, বাইরে ঝুম বৃষ্টি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মমতা বেগম ঘুমিয়ে গেলেও মেহেকের চোখে ঘুম নেই। সে ফোন টিপছে। হঠাৎ মৃদু ব্যাকুল কণ্ঠে গানের সুর ভেসে আসে। এয়ারফোন খুলে কান খাড়া করে গানের সুর অনুসরণ করে মেহেক। বেড থেকে নেমে কেবিনের সামনে দাঁড়াতে গানের কথাগুলো স্পষ্ট হয়ে যায়। এ হলো না, সে থাকে কার ভরসায়, এ কথা যায় বাতাসে মিশে যায়। সে আসে না, থাকে না শত বারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায়। না গেল না, আর আশা রাখা হলো না, এ ব্যথায় যায় আধারে সে মিলায়। সে জানে না, মানে না কোনো কারণ, জানালায় দাঁড়িয়ে থাকা দায়। আবেশ থেমে যাওয়ার সাথে সাথেই রুম জুড়ে অসহ্যকর নিস্তব্ধতা নেমে এলো। ড্রিম লাইটের আবছায়া দেখা যাচ্ছে। বেডের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে আবেশ। অবচেতন পায়ে রুমে ঢোকে মেহেক। ঠিক বেডের সামনে গিয়ে রিনরিনে গলায় বলে, আবেশ ভাই। আধো আলোয় নারী মূর্তি দেখে আবেশের মনে ভ্রম জাগে। বরাবরই মেহেকের আবেশ ভাই সম্বোধনে বিড়ম্বনায় পড়ে গেছে সে। আর আজ তো বাতাসেও খুঁজে ফিরছে ফুলকে। কোনো আগাম বার্তা না দিয়েই আবেশ আঁকড়ে ধরে মেহেকের কোমর, মাথা রাখে পেটের ওপর। হড়বড়িয়ে যায় মেহেক। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায়। আবেশ ভাই, কি করছো? আবেশের অস্থির মস্তিষ্ক মেহেকের কণ্ঠের মাঝেই যেন ফুলের কণ্ঠ খুঁজে পেয়েছে। তুই এসেছিস ফুল, আমি জানতাম তুই আমাকে দেখতে আসবি, না এসে পারবি না। মেহেক হয়তো বলতে চাইল সে ফুল নয়, ফুল এসেছিল গতকাল, আজ আসেনি। আবেশের বিভ্রম হচ্ছে, কিন্তু মাহবুবা সুলতানা বারবার ফুলের নাম উচ্চারণ করতে নিষেধ করে গেছেন। পেটের ওপর ভেজা কিছু অনুভব করতে ঘাবড়ে যায় মেহেক। কাঁদছো আবেশ ভাই? নাক টানে আবেশ। কাঁদছি? কই না তো, তোকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে ঘেমে গেছি বোধহয়। আবেশের কথায় মেহেকের গলা শুকিয়ে এলো। এত করুণ কেন শোনাচ্ছে আবেশের কণ্ঠ? খুঁজে পাবে না যেন, কেন খুঁজছো? জানি না, তোকে খুঁজতেও ভালো লাগে, তোকে না খুঁজলে নিজেকেই হয়তো হারিয়ে ফেলবো। মেহেক হয়তো জানেও না সে নিজেও কাঁদছে। তোমার কান্না পেলে কেঁদে নাও আবেশ ভাই। রাতের অন্ধকার তোমার চোখের জল লুকিয়ে রাখবে। আমি কাঁদতে চাই না ফুল, একবার কান্না শুরু করলে থামতে পারবো না যে। আমার জীবনের সব কিছুই মিথ্যা নামক কুয়াশায় ঘেরা। আমি যেই কুয়াশাতে স্বস্তি পাই, সেই কুয়াশায় সরিয়ে ফেললে শূন্যতায় বিলীন হয়ে যাব। চুপ হয়ে গেল আবেশ। কিছুক্ষণ পর বলল, ডেভিলটা আসলে আমার ভাই নয়। আল্লাহ আমার প্রার্থনা এমন নিষ্ঠুর পদ্ধতিতে কবুল করলেন। সৎ ভাই হলেও মেনে নিতাম, কিন্তু এভাবে আগাছা রূপে নিজেকে আবিষ্কার করলাম। থমকে গেল মেহেক। এই সম্পর্কে কোনো কিছুই জানত না সে, কোনো প্রকার ধারণা বা পূর্বাভাসও পায়নি। এত বড় ধাক্কা খেয়েও ঠায় দাঁড়িয়ে আছে মেহেক। মম এত বড় সত্যি লুকিয়ে রেখেছিল আমার থেকে কেন? এর উত্তর চাই না, আমার কিছুই চাই না। এত এত অপূর্ণতার মাঝেও শুধু তোকেই চাই আমার। হঠাৎ আবেশের মনে হতে লাগলো এই নারী মূর্তি ফুল নয়। মুখ তুলে মেহেকের দিকে তাকায় আবেশ। ঝাপসা চোখে মেহেককে চিনে উঠতে পারে না। কে? ধরা পড়ে যাবার ভয়ে উল্টো ঘুরে দাঁড়ায় মেহেক। তাকে চিনতে পারলে আবেশ দক্ষযজ্ঞ শুরু করে দেবে। আবেশ আরও কিছু বলার পূর্বেই কেবিন থেকে বেরিয়ে যায় মেহেক। যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়ে যায়। মেহেকের পিছু পিছু দরজা পর্যন্ত আসে আবেশও।
শরীর দুর্বল থাকায় মেহেককে আটকাতে পারেনি সে। মূলত হাঁটার শক্তিটুকুও নেই পায়ে। হাঁপাতে হাঁপাতে দরজার সাথে ঠেস দিয়ে বসে পড়ে আবেশ। যাস না ফুল, তোর জন্য গোপনে গান গাওয়া শিখেছি আমি বহু বছর ধরে। আর স্বপ্ন, আমি গান গাইব, তুই নাচবি। সেই দিন কি আসবে না ফুল? তুই বনফুল থেকে আমার ফুল বউ হবি না? সোলার স্টেট। জানালার পাশে টুল টেনে বসে বৃষ্টি বিলাস করছে ফুল। 11:30টার মতো বাজলেও ঘুম নেই চোখের পাতায়। চায়ের কাপে চুমুক দিয়ে রুমে পায়চারি করছে উদ্যান। বারবার ঘড়ির দিকে তাকিয়ে 12টার অপেক্ষায় মুহূর্ত গুনছে। বিড়বিড় করে সেও অনুভূতিহীন গলায় আওড়ায়, এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত, আমার বৃত্ত বুকে তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। হসপিটাল করিডোরে থাকা চেয়ারে বসে আছে মেহেক। এক দৃষ্টে কেবিনের দরজার দিকে তাকিয়ে নিমজ্জিত কণ্ঠে গেয়ে ওঠে সে। একাকী মনের স্থিরতা তুমি টেনে এনো আমার গান, মনের গহীনে শুধু তোমারই রূপ। হাঁটুতে মুখ গুজে বিষাক্ত অনুভূতির সবটা ঢেলে দিয়ে আবেশের গান সমাপ্তি করে। এত শূন্যতা, এত মনে রাখি যে আমি। দেখে না কেউ তো আর, বলে এসবই পাগলামি। কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়, থামে না বর্ষা, তোমারে ডাকি যে আমি। সোলার স্টেট। ঘড়ির টিক টিক শব্দ ব্যতীত পুরো রুম নিস্তব্ধ পুরী। বৃষ্টি বিলাস শেষে সুইং বেডে গা এলিয়ে দিয়েছিল ফুল। ভাবনা চিন্তা করতে করতে সেখানে ঘুমিয়ে গিয়েছে। রুম জুড়ে ডিম লাইটের গোলাপি আভার স্নিগ্ধতা বিরাজমান। দুপুরে গোসল সেরে হলুদ রঙের শাড়ি পরেছিল ফুল, আর খোলা হয়নি। ঘুমের ঘুরে বাম গালে ঠান্ডা কিছু ছোঁয়া পেয়ে চোখ মুখ কুচকে গুঙিয়ে ওঠে সে। Does it hurt, Petal? উদ্যানের হাসকি টোনে বলা কথাটা ফুলের কর্ণকুহরে তীব্র আলোড়ন তুলল। পিট পিট চোখে তাকিয়ে দেখল এক ছায়া মানব তার মুখ বরাবর ঝুঁকে গালে হাত বুলিয়ে দিচ্ছে। তৎক্ষণাৎ ঘুম দূরে ঠেলে উঠে বসে ফুল। শাড়ি ঠিকঠাক করে পিছিয়ে যায় অনেকটা। উদ্যান তর্জনী আঙুলে কপাল চুলকে তীক্ষ্ণ গলায় বলল, Alex, turn on the light. পরপরই পুরো রুমে শুভ্র আলোর ছটা ছড়িয়ে পড়ল। বেশ অবাক হয়ে গেল ফুল। সে তো ভেবেছিল অ্যালেক্স শুধুমাত্র এসির নাম, কিন্তু এখন তো মনে হচ্ছে অ্যালেক্স আদতে কোনো অদৃশ্য সত্তার নাম। সর্বাঙ্গ শিরশিরিয়ে উঠল তার। গালে হাত দিয়ে চিটচিটে আঠালো কিছু অনুভব করলো। আরে কি করছো? মেডিসিন লাগিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে শাড়ির আঁচল দিয়ে গাল মুছে ফেলে ফুল। ঘটনার চক্রে ঘূর্ণিতে ফুলের বাহু চেপে ধরে নিজের দিকে টেনে নেয় উদ্যান। জোর করে পুনরায় গালে মেডিসিন লাগিয়ে দেয়। যতবার মুছবে। উদ্যান নিচু স্বরে বলল, আমি ততবার লাগাবো, তাই বেশি খাটিও না, আমি ক্লান্ত। উদ্যানের থেকে নিজেকে ছাড়িয়ে কড়া গলায় ফুল বলে, আপনি রুমে ঢুকলেন কি করে? বেডে হাঁটু গেড়ে বসে ফুলকে সূক্ষ্ম চোখে পরীক্ষণ করতে করতে উদ্যান বলল, কিভাবে মানে? দরজা লক করা ছিল, আপনি ঢুকেছেন কি করে? উদ্যান ভ্রু নাচিয়ে বলল, এই বাড়িতে এমন কোনো লক তৈরি করা হয়নি যে আমাকে আটকাতে পারবে। কেন এসেছেন আপনি? কি চাই? যদি বলি তোমাকে? অত্যন্ত সরল গলায় জাহির করল উদ্যান, যেন ফুলকে চাওয়া তেমন অস্বাভাবিক কিছু নয়। ওর সুরে তাল মিলিয়ে ফুল বলে, আমাকে পাবেন না, যেতে পারেন। উদ্যান 1 ইঞ্চি 2 ইঞ্চি করে অগ্রসর হতে লাগলো। ফুল পিছু হটতে হটতে প্রায় বিছানা থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু সে পড়ে যাওয়ার আগেই উদ্যান তার কবজি ধরে টেনে নিল। উদ্যানের স্পর্শে যেন পুড়ে গেল ফুলের হাত। ঝাঁঝালো কণ্ঠে বলল, ছবে না আমায়। উদ্যান ঠান্ডা গলায় বলল, পড়ে যেতে নিয়েছিলে। গেলে যেতাম, আপনার কি যায় আসে? আর আপনি এগোচ্ছিলেন কেন? 1 সেকেন্ড থেমে উদ্যান বলল, সরি বলতে। নাটকীয় ভঙ্গিতে হেসে ওঠে ফুল। আপনি সরি বলতে এসেছেন, তাও আবার আমার কাছে? ফুলের হাসির ধরন দেখে বিমোহিত হয় উদ্যান। তোমার গায়ে হাত তুলেছিলাম, তাই সরি বলতে এসছি। হাসার কি আছে?
উদ্যান গম্ভীর হয়ে গেল। দেখো পেটেল, আমি সারার বিষয়ে কোনো আলোচনা করতে চাই না। কেন? কি লুকাচ্ছেন আমার থেকে? কি হয় স্যার আপনার? থমকে গেল উদ্যান। বুকে হাত ভাঁজ করে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো সম্মুখে বসে থাকা অর্ধাঙ্গিনীর দিকে। স্যার আমার কি হয় সেটা জানার খুব আগ্রহ দেখছে। আমাকে জানতে পারি কারণটা কি? অপ্রস্তুত হয়ে পড়ে ফুল। দৃষ্টি সরিয়ে নরম গলায় বলে, আমি ভাবতেও পারিনি আপনার নারী দোষ আছে। কথা ঘুরিয়ে ফেললে? ঠিক আছে, আমার নারী দোষ নেই সেটা ভেবেছো কেন? হসপিটালে বসে তো গলা ফাটিয়ে বলেছিলে আমি নাকি লম্পট, বোধবুদ্ধিহীন দানব। চুপ হয়ে গেল ফুল। তীরের ফলার ন্যায় ভ্রু বাঁকিয়ে তাকিয়ে আছে উদ্যান। ফুলের গতিবিধি ক্যালকুলেট করে বলে, তুমি ভাবতেও পারোনি, কারণ যেখানে তুমি আমার ওয়াইফ হওয়া সত্ত্বেও আমি তোমার সাথে তেমন কিছু করিনি, সেখানে নারী দোষ থাকাটা কল্পনাতে ছিল। এম আই রাইট? ফুলের ওষ্ঠধয় নিজ শক্তিতে কিঞ্চিত ফাঁক হয়ে গেল। যার পরনায় অবাক হয়েছে সে। উদ্যান কিভাবে তার মনোভাব সম্পর্কে আন্দাজ করে ফেলল ভেবে পাচ্ছে না। উদ্যান এবার ফুলের দিকে মুখ এগিয়ে নিল। ফর ইনফরমেশন, আমার চরিত্র তেমন হলে তুমি এখনও ভার্জিন থাকতে না পেটেল। উদ্যানের ফিসফিসানিতে গরম হয়ে গেল ফুলের চিবুক। ফর্সা মুখশ্রীতে রক্তিম আভা ফুটে উঠল। লজ্জায় এক স্থানে বসে থাকা মুশকিল হয়ে পড়েছে। বেড থেকে নেমে যেতে চাইলে ওর হাত ধরে ফেলে উদ্যান। পালিয়ে যেতে হবে না, অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। আমি নিজ উদ্যোগে রুম থেকে বেরিয়ে যাব। উদ্যানের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো ফুল। আমি এক শর্তে ক্ষমা করব আপনাকে। ফুলের হাত ছেড়ে দেয় উদ্যান। ফুল আবারও নিজ স্থানে স্থির হয়ে বসে। কি শর্ত শুনি? পরিষ্কার করে বলুন স্যারের সাথে কি সম্পর্ক আপনার? পাল্টা কোনো প্রশ্ন করবেন না, আমার শুধু উত্তর চাই। একভাবে কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে থাকে উদ্যান, অতঃপর বলে, ফ্রেন্ড হয়, নাথিং এলস। রাগ সংবরণ করার চেষ্টায় চোখ বন্ধ করে নেয় ফুল। চড়া গলায় বলে, মিথ্যা মিথ্যা মিথ্যা, আপনি মিথ্যে বলছেন, ইউ ব্লাডি লায়ার। ফুলের কণ্ঠ কাঁপল কিন্তু থামল না। ও আপনার জাস্ট ফ্রেন্ড হলে আপনি বদ্ধ রুমে ওর সাথে আলাদা সময় কাটাতেন না? তাও আবার আপনার জন্মদিনের দিন, যেখানে আপনার অন্য বন্ধুদের মাঝে আপনাকে সামান্য উইশ করতে যাওয়ার গার্ডস নেই, সেখানে ওই মেয়েটা এত সাহস কোথায় পেল? নির্ঘাত সে স্পেশাল কেউ। একরাশ অনীহা ধরা দিল উদ্যানের চোখে মুখে। আমার প্রশ্নের যথাযথ উত্তর না দেওয়া পর্যন্ত করবো না, যেতে পারেন আপনি। দরজার দিকে আঙুল তাক করে কথাখানা বলল ফুল, কিন্তু উদ্যানের মাঝে বিশেষ ভাবাবেগ পরিলক্ষিত হলো না। উল্টো ফুলে তীক্ষ্ণ কথার প্রত্যুত্তরে নিজের শার্টের বোতামে হাত রাখল। ধীরে সুস্থে একটা দুটো করে বোতাম খুলতে দেখে ফুলের মুখ হা হয়ে গেল। কোটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম। কি করছেন? এটুকুতেই যেন ফুলের হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে। হাত দিয়ে চোখ ঢেকে ফেলতে নিলে প্রতিরোধ করে উদ্যান। ফুলের হাত চেপে ধরে বিরক্ত ভরা চোখে তাকায়। ততক্ষণে শার্টের বোতামগুলো খুলে ফেলেছে সে। লজ্জায় ফুলের মরিমরি অবস্থা। উফ, এই ধরনের অনুভূতির জন্য নিজেকে ঘৃণা করে সে। ধিক্কার জানায়। আপনি এসব করে আমার ঘৃণার পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন। নিজেকে সংযত করুন, নইলে আমৃত্যু ক্ষমা করব না আমি আপনাকে। ঠোঁট নেড়ে বহু কষ্টে কথাগুলো উচ্চারণ করেছে ফুল। তার কথায় বিশেষ পাত্তা দেয়নি উদ্যান। উল্টো ঘুরে বসে এক টানে শার্ট খুলে ফেলে। উদ্যানের পিঠ বরাবর চোখ যেতেই লজ্জায় পরিবর্তে আটকে ওঠে ফুল। আহ! ফুলের চিৎকারে সূচক শব্দ করে উদ্যান। বৃষ্টি দেখাচ্ছে জানি, তুমি চাইলে মেডিসিন লাগিয়ে দিতে পারো। ইতোমধ্যেই ফুলের চোখে অশ্রু ভরে গেছে। ঠোঁট চেপে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। উদ্যানের পিঠের অবস্থা বীভৎস। কোথাও চওড়া বেগুনি নীল ফুলে ওঠা চোট, কিছু জায়গায় হলদে হয়ে আসা ক্ষতের ছোপ। মনে হচ্ছে একের পর এক আঘাত একই স্থানে পড়েছে। সেই অংশটা এখনও ফুলে আছে। রক্ত জমে গাঢ় কালচে বেগুনি রং নিয়েছে। ক্ষতগুলো চারপাশে ছাল উঠে কষে গেছে, যেন দগদগে জ্বালা লুকিয়ে আছে চামড়া নিচে। ফুল নিজের চোখে দেখার পরেও বিশ্বাস করতে পারে না যে মানুষটা এমন পিঠ নিয়েও নির্বিকার আছে। চোখ সরিয়ে নেয় ফুল। আর তাকিয়ে থাকা সম্ভব হচ্ছে না।
ফুলের স্থবিরতায় ছোট্ট শ্বাস ফেলে উদ্যান। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে মুখ আড়াল করে নেয় ফুল। আর যাই হোক, নিজের দুর্বলতা দেখাতে এখনো নারাজ সে। ঠিক আছে, তুমি লাগিয়ে না দিলে চলে যাচ্ছে আমি। উদ্যান বেডের বাইরে পা রাখতেই ফুল ধরা গলায় বলে ওঠে, বসুন এখানে, লাগিয়ে দিচ্ছি। ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে ওঠে উদ্যানের। সেই হাসি অবশ্য ফুলের চোখে পড়েনি। সুইং বেডের পাশে রাখা মেডিকেল বক্সটা ফুলের সামনে রাখে উদ্যান। উদ্দেশ্যহীনভাবে ফুলের নজরে পড়ে উদ্যানের প্রশস্ত বুক। পুরোপুরিভাবে খেয়াল করার আগেই ঘুরে বসে উদ্যান। কাঁপা কাঁপা হাতে বক্সটা খুলতে নিলে উদ্যান বলে ওঠে, তোমাকে মেডিসিন লাগানোর অনুমতি দেওয়ার পেছনের কারণ একটাই, সেটা হলো তুমি ক্ষমা করে দিয়েছ বললে তবে আমি তোমার হাতে মেডিসিন লাগাবো। উদ্যানের অযাচিত আবদারে ফুলের ভ্রু কুঁচকে গেল, তবুও হার মেনে নিয়ে ছোট্ট করে বলল, ক্ষমা করে দিয়েছি। স্বস্তির শ্বাস ফেলল উদ্যান। হাতে মেডিসিন নিয়ে ক্ষত স্থানে লাগিয়ে দিতে শুরু করে ফুল। কৌতূহলী কণ্ঠে শুধায়, গত রাতে সারাকে দিয়ে মলম লাগানি? না, ইচ্ছে করেনি। ঘায়ে মলম লাগাতে গিয়ে নিজেই শিউরে উঠছে ফুল। এই পর্যায়ে এসে নিজেকেও মনস্টার বলে মনে হচ্ছে। উদ্যানকে মূর্তির মতো বসে থাকতে দেখে সেই দিন শরীরের সব শক্তি কাটিয়ে প্রহার করেছিল। বলুন না সারা কে হয় আপনার? এই বিষয়ে উত্তর পেতে তুমি যতটা না মরিয়া, তার চেয়ে অধিক মরিয়া আমি তোমার আগ্রহের পেছনের কারণ উদ্ঘাটনে। ফুলের মন ভারী হয়ে এলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনার ফ্রেন্ড হয়ে থাকলে আমাকে বের করে দিলেন কেন? আচমকা পেছনে ঘুরে ফুলের হাত চেপে ধরে উদ্যান শান্ত কণ্ঠে বলে, তোমার সব প্রশ্নের উত্তর দেব, শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো। হাঁপাতে লাগলো ফুল, হাত সরিয়ে বলল, ভালোবাসি না। সামনে ফিরে তাকায় উদ্যান, উদাসীন গলায় বলে, তাহলে আর কিছু জানতে চাও না, জানার প্রয়োজন নেই তোমার। মিথ্যা শোনার জন্য এত ব্যাকুল কেন? শোনো দেখতাম তোর মুখে মিথ্যে কেমন শোনায়। মিথ্যে বলতে ভয় হয় আমার। আপনি সেই মিথ্যে শুনে সন্তুষ্ট হয়ে যদি সত্যি হিসেবেই ধরে নেন। শব্দ করে হেসে ওঠে উদ্যান। সেই হাসি দেখার প্রচেষ্টায় ডান পাশে হালকা ঝুঁকে যায় ফুল, কিন্তু তার আগেই মিলিয়ে যায় উদ্যানের হাসি। মিথ্যা আঁকড়ে কেউ বাঁচতে পারে কি পেটাল? আমি না হয় তোমার মিথ্যা ভালোবাসা আঁকড়ে ধরে মরে গেলাম, তোমার কি খুব বেশি অসুবিধা হয়ে যাবে? বাকশূন্য হয়ে পড়ে ফুল, প্রসঙ্গ পাল্টে বলল, অন্তত একে অপরের জাতশত্রু হওয়ার পেছনের রহস্যটুকু খোলাসা করুন। বললাম তো, আগে ভালোবাসি বলো, তারপর যা জানতে চাইবে তাই বলবো। আমি মিথ্যে বলতে পারবো না। সময় নিল উদ্যান, তারপর আচমকা ভারী গলায় আদেশ করল, অ্যালেক্স, ডিম দ্য লাইটস টু 20%। লাইটের আলো ধীমে হয়ে যেতেই উদ্যান এক টানে ফুলকে নিজের সামনে এনে বসায়। ফুল পারছে না এখান থেকে পালিয়ে যেতে, ওর মুখটা হাতের আঁচলায় নিয়ে নেয় উদ্যান। তাহলে সত্যিটা বলো শুনি, বছরখানেক আগে পেটাল নামক আইডি থেকে আমার ইনস্টাগ্রামে তুমি মেসেজ দিয়ে উল্টাপাল্টা কথা বলতে কেন? গায়ে কাটা দিল ফুলের, উদ্যানের হাত সরিয়ে দিয়ে মিনমিনে গলায় বলল, আমি মোটেও উল্টাপাল্টা কিছু বলিনি। ও আচ্ছা। পকেট থেকে ফোন বের করে ইনস্টাগ্রাম খুলল উদ্যান। কিছুক্ষণ স্ক্রল করে স্ক্রিনে চোখ রেখে পড়তে শুরু করলো। আজকে একটা ইন্টারভিউয়ে আপনার দেখা পেলাম। আপনার নাম তেহজিব খানজাদা। হাই, আমি পেটাল। জানি নামটা অদ্ভুত, কিন্তু আপাতত এই নাম ছাড়া অন্য কোনো নিকনেম মাথায় আসছে না। আজ সারাটা দিন ড্রয়িং বইয়ের ভাঁজে রাখা শুকনো পেটালগুলো ভাবনা চিন্তা ব্লক করে রেখেছে। আচ্ছা, কোনো নির্দিষ্ট ফুলের পাপড়ি কি আপনার পছন্দ? মনে করে দেখুন দেখি। পরের দিন লিখেছ, ইন্টারভিউ দেখেছি আপনাকে, কিন্তু সামনাসামনি দেখার ইচ্ছা আকাশ ছোঁয়া। আপনার হেয়ার স্টাইল পছন্দ হয়নি আমার। সামনে পেলে প্রথমে হেয়ার স্টাইল ঠিক করাবো। লাইক সিরিয়াসলি পেটাল। ফুল এদিক ওদিক তাকিয়ে পালানোর পথ খুঁজছিল, কিন্তু উদ্যান ওর এক হাত ধরে রেখেছে। এরপর এক সপ্তাহ মেসেজ দাওনি, পরের সপ্তাহ লিখেছ, মাথায় সমস্যাওয়ালা লোকগুলো কি আপনার মতোই রসকসহীন আর অহংকারী হয়? আবার এক সপ্তাহ চুপ থেকে বলেছ, আজ আপনার পোস্ট দেখলাম আপনি ঘুরতে গিয়েছেন। একা একা ঘুরতে কেমন লাগে? রিসোর্টের পাশাপাশি নিজের থোবরার 2-4টা ছবি পোস্ট করে দিলে উপকৃত হতাম। এরপর প্রায় 1 মাস পর লিখেছ, আপনি কি জানেন কেন কিছু মানুষ মেসেজ সিন করে না?
ফোনটা রেখে ফুলের আরেক হাতও ধরে ফেলে উদ্যান। চোখ খিচে বন্ধ করে রেখেছে ফুল। লজ্জায় গলা শুকিয়ে গেছে। উদ্যান নরম অথচ ধারালো স্বরে বলল, মেসেজগুলো আনসেন্ড করলে হয়তো বাঁচতে, কিন্তু তুমি তো আইডিটা ডিলিট করে দিলে, তাই সব কিছু রয়ে গেছে আমার ইনবক্সে। এবার বলো, এসব উল্টো পাল্টা কথা বলে ফ্লার্ট করার কারণ কি ছিল? লজ্জায় ফুলের ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে, কিন্তু সেসবের মাঝে হঠাৎ একটা প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠল। আমার মেসেজ সিন করেননি কখনো, তাহলে জানলেন কিভাবে যে এগুলো আমি পাঠিয়েছিলাম? আমার ডায়েরি ধরেছেন আপনি? উদ্যান কাজ ঝাঁকিয়ে বলল, ডায়েরি? ও হ্যাঁ, সেই গোলাপি রঙা বোকা। ও হ্যাঁ, সেই গোলাপি রঙা বোকা বোকা দেখতে এই ডায়েরিটার কথা বলছো? ডায়েরির অনেকগুলো পৃষ্ঠা ছেঁড়া ছিল। আমি শুধু ভাবছি কেন ছেড়েছিলে।